সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে অনলাইন ক্লাসে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে আমি সুস্বাগতম জানাচ্ছি। আজকে যে আমি তোমাদের বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো বিষয় বিজ্ঞান, অষ্টম শ্রেণী, পরমাণুর গঠন। এবং এই পরমাণু গঠন বিষয়বস্তুর যে আলোচনা আমার রয়েছে আজকের পাঠে, সেটা হলো মূল বইয়ের পাঠ 9 থেকে 11, পরমাণুতে ইলেকট্রন কিভাবে বিন্যস্ত থাকে, এবং মূল বইতে পাঠ 12 থেকে 13, যে ইলেকট্রন বিন্যাস ও মৌলের ধর্ম। তাহলে আমি এর পূর্বে তোমাদেরকে যে পরমাণুর গঠন সম্পর্কে একটু ধারণা দিয়েছিলাম, আজকে একটু সে ধারণা থেকে আমরা মূল পাঠে চলে যাব। তাহলে আমরা জানি যে পরমাণু কাকে বলে, এটা আমরা কাকে বলে। তাহলে উত্তরে আমরা কি পাবো, যে পদার্থের বা কোন মৌলের ক্ষুদ্রতম কণায় হলো যে পরমাণু। এখন এটা আমরা কিভাবে, ধরো পদার্থ, এটা একটা পদার্থ, যে কোনো একটা পদার্থ আমি দিলাম, বা এটাকে আমরা মৌল বলতে পারি, মৌল বা পদার্থ। এখন পদার্থের বা কোনো মৌলের ক্ষুদ্রতম কণা, এই যে ক্ষুদ্রতম কণা, এই পদার্থকে যদি আমরা ভেঙে দিই বা এটাকে আরো একটু ক্ষুদ্র করতে চাই, তাহলে এটা এই আকৃতির হতে পারে, এই ক্ষুদ্রতম কণা এই আকৃতির রূপ আমরা করতে পারি, অথবা এটাকে আমরা এইরূপ আকৃতি আমরা করতে পারি। তাহলে কোন পদার্থের বা মৌলের ক্ষুদ্রতম কণার নাম হলো কি, পরমাণু। যেমন ধরো এটা সোডিয়াম, এটা একটা মূল পদার্থ, এটা একটা সোডিয়াম মূল পদার্থ, অথবা এই জাতীয় আমরা যে কোনো পদার্থকে যদি ভাঙি তাহলে আমরা পরমাণু পাব। এখন দুইয়ের মধ্যে যে আলোচনায় আসতে চাচ্ছি সেটা হলো পরমাণুতে ইলেকট্রন কিভাবে বিন্যস্ত থাকে। হ্যাঁ, তোমরা জানো যে বোর বলেছিলেন যে কোন পদার্থকে ভাঙলে তার মৌলের পরমাণুর ইলেকট্রনগুলো একটি নির্দিষ্ট কক্ষপথে থাকবে। অর্থাৎ বোর বলছেন যে এটা যদি একটা মৌল হয়, এটা যদি একটা, ধরো এটা লিথিয়াম, এটা হলো লিথিয়াম, এটা যদি মৌল হয় তাহলে এটা ধনাত্মক আধান বিশিষ্ট পরমাণু সংখ্যা। এখন এই লিথিয়ামের মধ্যে এখানে নির্দিষ্ট একটি কক্ষপথ, এইভাবে এটা লিথিয়াম নির্দিষ্ট কক্ষপথে
এইভাবে কি গতি থাকবে, তার ইলেকট্রন সমূহ নির্দিষ্ট কক্ষপথে ঘুরতে থাকবে। তাহলে এখন নির্দিষ্ট কক্ষপথে ঘোরার জন্য যে একটি সাধারণ সূত্র রয়েছে, বা তার একটা কক্ষ সংখ্যার উপর ভিত্তি করে, এই যে কক্ষ সংখ্যার উপর ভিত্তি করে এটা একটা মূল, ধরো আমি এটা সোডিয়াম দিলাম। এখন এটা প্রথম কক্ষপথ, এটা দ্বিতীয় কক্ষপথ, এটা তৃতীয় কক্ষপথ। এখন এই কক্ষপথে ইলেকট্রনগুলো নির্দিষ্ট কক্ষপথে থাকবে। তাহলে ইলেকট্রন বিন্যাসে, সুতরাং ইলেকট্রন বিন্যাস এর সাধারণ সূত্র, যেহেতু একটি কক্ষপথে নির্দিষ্টভাবে ইলেকট্রনগুলো থাকবে, সেহেতু এই 2n স্কয়ার এই কক্ষগুলোকে সমর্থন করে। অর্থাৎ প্রথম কক্ষপথে এটা হলো প্রথম কক্ষপথ ধরলাম, এটা প্রথম 1, এটা 2, আর এটা হলো 3। এখন তারপর আরেকটা দিলে এটা হলো কত, আরেকটা যদি আমরা এটা চতুর্থ, তাহলে এটা চতুর্থ। এখন এই কক্ষপথগুলোতে কয়টি ইলেকট্রন থাকবে তার সমর্থন করে 2n স্কয়ার। অর্থাৎ যেখানে n হলো কক্ষপথের সংখ্যা, তাহলে কক্ষপথের সংখ্যা 1 2 3 4, এই কক্ষপথের সংখ্যা এই nটা। এখন আমরা যদি একটু এটাকে বিশ্লেষণ করতে চাই, তাহলে আমরা কি পাবো? এখন প্রথম কক্ষপথে ধরো এখানে সোডিয়াম, তাহলে সোডিয়াম পরমাণুর যে প্রোটন সংখ্যা হলো 11। সোডিয়ামের প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা হলো 11 এখানে। তাহলে এটা হলো, এখন এই 11টা আমরা তাহলে কোন কক্ষপথে যাবে সেটা আমাদের জানতে হবে। তার আগে একটু প্রথম কক্ষপথে ইলেকট্রন সংখ্যা তাহলে কত? 2টি। এখন কিভাবে 2টি ইলেকট্রন সংখ্যা 2টি? এই প্রথম কক্ষপথ, এটা আমরা মৌল ধরি, যে কোনো একটা মৌল ধরি, এটা আমরা এখন মৌল হিসেবে, যা এখানে ধনাত্মক পরমাণু সংখ্যা আছে এখানে। তাহলে এখন এটা হলো প্রথম কক্ষপথ, এইটা এই প্রথম কক্ষপথে কয়টা ইলেকট্রন হবে সেটা আমরা 2টি কিভাবে পাই? তাহলে কক্ষ n সমান যদি 1, n সমান 1 হলে তাহলে 2n স্কয়ার সমান হচ্ছে 2 × 1 স্কয়ার সমান 2 × 1 স্কয়ার মানে 1 সমান 2। এই 2টা হলো কি? ইলেকট্রন সংখ্যা। তাহলে এই যে এই প্রথম কক্ষপথে এই একটা ইলেকট্রন, অর্থাৎ এখানে এগুলো হচ্ছে ইলেকট্রন
এই প্রথম কক্ষপথে রয়েছে, এই কক্ষপথের বুথে থাকবে, মানে এই কক্ষপথে থাকবে, এর চেয়ে বেশি থাকবে না। তাহলে এর পরবর্তী যে ইলেকট্রন সেটা কোথায় যাবে? এই দ্বিতীয় কক্ষপথে, এই কক্ষপথে এটাতে থাকবে, দ্বিতীয় কক্ষপথে। তাহলে দ্বিতীয় কক্ষপথে আমরা n সমান 2 হলে, কারণ n হচ্ছে কি কক্ষপথ, এই যে n হচ্ছে কক্ষপথ সংখ্যা, এই যে কক্ষপথ, এটা বোরের মতে এটা কক্ষপথ সংখ্যা। এখন n সমান 2 হলে তাহলে আমরা দেখি 2n স্কোয়ার সমান হচ্ছে 2 ইন্টু 2 স্কোয়ার, তাহলে 2 ইন্টু 2 দুগুণ 2 উপর স্কোয়ার 2 দুগুণ 4 ইকুয়াল টু কত? 8। তাহলে দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ 8টি ইলেকট্রন থাকবে। তাহলে এখানে 1 2 অর্থাৎ এইভাবে একটা কথা এখানে মনে রাখতে হবে, যে এখানে কক্ষপথে ইলেকট্রনগুলো জোড়ায় থাকতে চায়, তাহলে দেখো 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ 8টি ইলেকট্রন থাকতে পারবে কোন মৌলের। এখন আমি ধরলাম সোডিয়ামের পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা, এই মোল, এই সোডিয়াম, এখানে এই মোলের যে এটাকে যখন ইলেকট্রন বিন্যাস করব, এই যে এখানে সোডিয়াম, এখানে 11 মানে 11, এই যে 11 লিখলাম। তাহলে সোডিয়াম, তাহলে প্রথম কক্ষপথে 2টি, দ্বিতীয় কক্ষপথে 8টি, তাহলে বাকি আছে কয়টি? বাকি আছে 1টি। তাহলে এই 1টি কোথায় যাবে? এই 1টি হলো এই তৃতীয় কক্ষপথে যাবে। এই 1টি সোডিয়ামের একটা হলো তৃতীয় কক্ষপথে যাবে। তাহলে এইভাবে আমরা এই যদি চাই, এটা হলো সোডিয়ামের, এটা হলো সোডিয়ামের ইলেকট্রন, তাহলে সোডিয়াম প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ এবং তৃতীয় কক্ষপথ, এই একটি ইলেকট্রন এখানে এই তৃতীয় কক্ষপথ পর্যন্ত হতে পারে। তাহলে এইভাবে আমরা আরো লিখতে পারি ইলেকট্রন বিন্যাসের কক্ষপথ সংখ্যা। যদি আমরা তৃতীয় ধরি, এখন এই কক্ষপথ যদি আমরা তৃতীয় ধরি, n সমান 3 হলে, তাহলে 2n স্কোয়ার সমান 2 ইন্টু 3 স্কোয়ার সমান 2 ইন্টু 3 3 9 ইকুয়াল টু 18। তাহলে তৃতীয় কক্ষপথে সর্বোচ্চ কত? 18টা ইলেকট্রন থাকবে, 18টি ইলেকট্রন থাকবে তৃতীয় কক্ষপথে। আর চতুর্থ n সমান যদি 4 হলে, তাহলে 2n স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু 4 স্কোয়ার সমান 2 ইন্টু 4 4 16 ইকুয়াল টু 16 গুণ 32। তাহলে কত হলো? এইভাবে আমরা এখন চতুর্থ কক্ষপথে সর্বোচ্চ 18টি ইলেকট্রন থাকবে, এই চতুর্থ কক্ষপথে, এইটাতে 18টি। এভাবে আমরা এখন ইলেকট্রন বিন্যস্ত কিভাবে করা হয়, কোন মৌলের ইলেকট্রন বিন্যস্ত কিভাবে করা হয় সেটা তোমাদের ধারণা দিয়েছি। এখন সেই সুবাদে আমরা এখানে লিখতে পারি যে হাইড্রোজেন, এই যে হাইড্রোজেন, এখানে দেখো একটু, হাইড্রোজেন পারমাণবিক সংখ্যা হলো 1। তো পারমাণবিক সংখ্যা মানে কি? প্রোটন সংখ্যা। পারমাণবিক সংখ্যা মানে কি? প্রোটন।
এই যে প্রোটন, প্রোটন প্রোটন সংখ্যা, পারমাণবিক সংখ্যা মানে কি প্রোটন সংখ্যা। এখন এই প্রোটন সংখ্যা আমরা যদি আমাদের জানা থাকে, এই প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা যদি জানা থাকে, তাহলে আমরা যে কোনো পরমাণু মৌল সমূহের কি ইলেকট্রন বিন্যাস করতে পারবো, যা আমাদের সাধারণ সূত্র এখানে 2n², এই 2n² দিয়ে কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকবে সেটা আমরা বুঝতে পারব। এখন হাইড্রোজেনের এক পারমাণবিক সংখ্যা, তাহলে হাইড্রোজেনের প্রতীক হলো H। আমরা যে কোনো মৌলকে আমরা প্রতীক দিয়ে লিখবো সর্বদা। তো প্রতীক দিয়ে লিখি ইলেকট্রন, যেহেতু পারমাণবিক সংখ্যা 1, তাহলে ইলেকট্রন 1। এখন হিলিয়াম পারমাণবিক সংখ্যা 2, তাহলে এই ইলেকট্রন বিন্যাস হাইড্রোজেনটা তাহলে কোন কক্ষপথে? এই প্রথম কক্ষপথে থাকবে। এখন হিলিয়াম 2 He হিলিয়াম, তাহলে এখানে কত হচ্ছে? তার ইলেকট্রন বিন্যাস আমরা জানি 2, কারণ এই সূত্র অনুসারে 2n² সূত্র অনুসারে এই যে n সমান যদি 1 হয় তাহলে 2n², কারণ এটি নির্দিষ্ট কক্ষপথের সাধারণ একটি সূত্র, অর্থাৎ কক্ষপথে কয়টি ইলেকট্রন প্রবাহ থাকবে। তাহলে n সমান 1, তাহলে এখানে 1 হলে এখানে আমরা পাচ্ছি 2, তাহলে এটা কি প্রথম কক্ষপথে থাকবে। এইভাবে আমরা লিথিয়াম, তাহলে 2, 1 প্রথম কক্ষপথে বলছি কি 2টি। তাহলে এখন হিলিয়ামটা কোথায় থাকবে? লিথিয়ামটা এই প্রথম কক্ষপথ ইলেকট্রন পূর্ণ করে দ্বিতীয় কক্ষপথে চলে আসবে। তো দ্বিতীয় কক্ষে একটি থাকবে। দ্বিতীয় কক্ষপথে এই যে লিথিয়াম যদি আমরা ধরি, তাহলে প্রথম কক্ষপথ 2টা ইলেকট্রন, এই যে 2টা লিথিয়াম, তারপর 1, এই প্রথম কক্ষপথ পূর্ণ করে দ্বিতীয় কক্ষপথে 1টা, তাহলে আমরা পাচ্ছি। এখন যদি বেরিলিয়াম হচ্ছে পারমাণবিক সংখ্যা হলো 4, অর্থাৎ Be, তাহলে এটা কোথায় কোন কক্ষপথে অবস্থান করবে? এই বেরিলিয়াম, এখানে বি হলো 2 পর আর থাকে কত? 2, এই 2 এইভাবে। তাহলে এখানে বি, এই Be বেরিলিয়াম হবে এই প্রথম কক্ষপথ, এখানে 2টি ইলেকট্রন থাকবে, আর এখানে 2টা। তাহলে এখানে থাকার কথা কয়টা? এখানে থাকার কথা 8টি দ্বিতীয় কক্ষপথে। তাহলে দ্বিতীয় এই বেরিলিয়ামের এই 2টা কক্ষপথ অবস্থান করবে। এখন বোরন 5, বোরনের পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা হলো 5, তাহলে বোরন বি, এখন 5 হলে 2, এটা কত? 3। এটা ইলেকট্রন বিন্যাস যখন আমরা করব, এই যে সাধারণ সূত্র আমি বারবার বলতেছি, কক্ষপথ সংখ্যা যখন আমি কি ধরবো, এই কক্ষপথ সমান যদি আমি ধরি, তাহলে আমাদের ওই কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে সেটা আমরা পেয়ে যাব। এখন বোরন বি 2, 3, তাহলে এটা যদি বি দিই, বিতে প্রথম কক্ষপথ 2টা, তাহলে বোরনের মধ্যে এরপর দ্বিতীয় কক্ষপথ 3টা অবস্থান করবে। এখন কেন? কারণ এখানে 8টা, দ্বিতীয় কক্ষপথে 8টা। তো অনুরূপভাবে এখন কার্বন
এই কার্বন হচ্ছে কত, কার্বনের পারমাণবিক সংখ্যা হলো 6, তাহলে C, তাহলে 2 4, তাহলে এটা কি দ্বিতীয় কক্ষপথ। তাহলে আমরা একটি মৌলের প্রোটন সংখ্যা দেখে যখন ইলেকট্রন বিন্যাস করব, অর্থাৎ এখানে ইলেকট্রন বিন্যাস করব, ইলেকট্রন বিন্যাস দিয়ে আমরা বুঝে যাব যে এখানে কয়টা, এখানে কয়টা, এই যে এখানে আমরা ইলেকট্রন বিন্যাস করলাম, তাহলে কয়টা কক্ষপথ এই মৌলের কয়টা কক্ষপথ আমরা সহজে বুঝে যাব। এখন বোঝার জন্য অক্সিজেন, এখন অক্সিজেন ও, তাহলে 2, তারপর 8 2 6, তারপর এখানে ফ্লোরিন, এখানে আমি বাংলা লিখছি, এখানে একটু যেহেতু ইংরেজি দিয়ে ইংলিশও লিখতে পারবে, এগুলো ইংরেজি সংখ্যা দিয়ে লিখতে পারবে অথবা বাংলা সংখ্যা দিয়ে লিখতে পারবে, কিন্তু যখন প্রতীক লিখবে অবশ্যই মৌলের পূর্ণ নাম হচ্ছে, যেমন হিলিয়াম, এটার প্রতীক H দিয়ে লিখতে হবে। অর্থাৎ প্রতীকগুলো তোমরা যেহেতু অষ্টম শ্রেণীর শিক্ষার্থী সেহেতু একটু মাথায় রাখবে যে মৌলের পূর্ণ নামের প্রতীক দিয়ে যদি লেখো তাহলে এইভাবে একটু ইংলিশ লেটার দিয়ে লিখতে হবে। আর পারমাণবিক সংখ্যা বাংলা লিখো বা ইংলিশ লিখো, এটা কোনো অসুবিধা নাই। এখানে বাংলা লিখলে প্রয়োজন, এটা বাংলা লিখবে, এটা ইংলিশ লিখবে, এটা ইংলিশ লিখবে, এটা একটু মাথায় রাখবে। এখন ফ্লোরিন, এখন ফ্লোরিন নয়, তাহলে F, প্রতীক হচ্ছে F। এখন ফ্লোরিনের F হলে আমরা 2 আর কত আছে 2 7, তাহলে এটা কি দুইটি কক্ষপথ, কারণ ইলেকট্রন বিন্যাস যখন আমরা করে 2 7 পেয়েছি, কারণ দ্বিতীয় কক্ষপথ 8টা, তাহলে এখানে আছে 7টা, তাহলে দুইটা কক্ষপথে অবস্থান করবে। প্রথম কক্ষপথ পূর্ণ করে, এই যে প্রথম কক্ষপথ পূর্ণ করে এই দ্বিতীয় কক্ষপথে চলে আসবে, দ্বিতীয় কক্ষপথে চলে আসবে 7টা। এখন নিয়ন হলো Ni। একটা কথা মনে রাখবে, এখানে প্রতীক, এই যে কোন মৌলের প্রতীক লেখার সময় প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার, এরপরে স্মল লেটার, প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার, এরপরে স্মল লেটার, এটা মাথায় রেখে প্রতীকগুলো লিখতে হবে। তাহলে 10, তাহলে এখানে 2 8, তাহলে এখানে একটা মজার বিষয় হলো 2 8। এই নিয়মটা আমি একটু দেখাচ্ছি, দেখো নিয়ন প্রথম কক্ষপথ দুইটি ইলেকট্রন, এই দুইটি ইলেকট্রন নিয়নের মধ্যে, আর 8, তাহলে দেখো 8, তাহলে এখন 2 4টি ইলেকট্রন 5 6 8 7 8, দেখো এখন নিয়মটা একটা স্থিতিশীল মোল, তাহলে এখানে পূর্ণ করেছে প্রথম কক্ষপথ এবং দ্বিতীয় কক্ষপথ, দুইটি কক্ষপথকে নিয়ে পূর্ণ করেছে। এখন সোডিয়াম, এই যে 2 8 1, এটা আমরা পাইছি। এখন ম্যাগনেসিয়াম 12, ম্যাগনেসিয়াম হলো Mg, ম্যাগনেসিয়াম Mg, তাহলে 2, যেহেতু 12 আছে 2 8 2 8, এখানে তাহলে 8 দিয়ে 10 1 2, তাহলে 2 8 2, এটা আমরা পেলাম। অ্যালুমিনিয়াম 13, তাহলে অ্যালুমিনিয়াম Al, এখন 2 প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ 8, তাহলে 8 দিয়ে 10, আর আছে কত 3। এইভাবে সিলিকন Si, তো 14, তাহলে 2 এইভাবে 8 10, আর আছে 4, তাহলে কত 14। এখন ফসফরাস হলো P, তাহলে 2 8, তারপর কত 10, আর আছে 5, তাহলে এটা তৃতীয় কক্ষপথ।
যেহেতু 1 2 3 প্রথম কক্ষপথ 2টি ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথ 8টি ইলেকট্রন, তৃতীয় কক্ষপথে 5টি ইলেকট্রন অবস্থান করবে। এখন সালফার 16, সালফার হচ্ছে S, তাহলে 16 হলে 2 8 8, তারপর হলে 6। এখন আর্গন AR, প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার, তারপর S ছোট হাতের অক্ষর আর্গন, এরপর হচ্ছে ইলেকট্রন বিন্যাস হবে 2 8 18 আর 8। তাহলে এখন আর্গনের মধ্যে একটা বিষয় হলো, আর্গনটা একটু আমি দেখাচ্ছি, কারণ আর্গনে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা বেশি। আর্গনে কত রয়েছে? আর্গন হচ্ছে 18। তাহলে 18-র মধ্যে প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, এটা তৃতীয় কক্ষপথ। তাহলে প্রথম কক্ষপথে 2টি, এইভাবে দ্বিতীয় কক্ষপথে 8টা, জোড়ায় জোড়ায় 8টা, তাহলে হলো 10টা। তৃতীয় কক্ষপথে হলো আর কয়টা ভাগ আছে? 8টা। তাহলে এটা তৃতীয় কক্ষপথ 1 2 4 6 2 4 6 8। এখন এখানে ধারণ ক্ষমতা কি? তৃতীয় কক্ষপথের ধারণ ক্ষমতা হচ্ছে যে 18। তৃতীয় কক্ষপথে অর্থাৎ ধারণ ক্ষমতা হচ্ছে যে 18 মানে কি? এই যে 2n²। এখন তৃতীয় কক্ষপথে n সমান কি বলেছি? 2 ইন্টু কক্ষপথ সংখ্যা 3, কক্ষপথ সংখ্যা 3, এখন n² এই সমান 2 ইন্টু 3 × 9 সমান 18। এই যে 18, অর্থাৎ এই তৃতীয় কক্ষপথে 18টি ইলেকট্রন ধারণ থাকতে পারবে। তো আমাদের এখানে আছে, এটা কি? এখানে আছে কয়টা? 8টা আর্গন। এইভাবে আমরা কোনো মৌলের যে কক্ষপথে বোর যে মতামত ব্যক্ত করেছেন যে এক কক্ষপথে নির্দিষ্ট ইলেকট্রন প্রবাহ বিদ্যমান থাকে, সেহেতু এই বোরের মতে আমরা এইভাবে এই প্রত্যেক মৌলের ইলেকট্রনগুলো এইটা ইলেকট্রন বিন্যাস দিয়ে সহজে আমরা এই কক্ষপথে ইলেকট্রনগুলো চিহ্নিত করতে পারব। এখন একটু এই ধারণা হলো, আমরা দ্বিতীয় পার্টে চলে যাই। দ্বিতীয় পার্টে হলো আমাদের মনে রাখতে হবে ইলেকট্রন বিন্যাসের মৌলের ধর্ম। এই যে 2 হলো ইলেকট্রন বিন্যাসের মৌলের ধর্ম। এটা কিভাবে আমরা করব ইলেকট্রন বিন্যাস? এখন ইলেকট্রনটা বিন্যাস করব কিভাবে, এবং তার যেমন ধরো লিথিয়াম বলেছে কি 3, লিথিয়ামের 3, অর্থাৎ পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা। তাহলে ইলেকট্রন যদি বিন্যাস করতে চাই, তাহলে এটা লিথিয়াম মৌলের মধ্যে প্রথম কক্ষপথে, এটা প্রথম কক্ষপথ 2টি, এটা প্রথম কক্ষপথ, এটা কক্ষপথ 2টি ইলেকট্রন। এই বিন্দু, এই যে আমি চিহ্নিত করতেছি, এগুলো হচ্ছে ইলেকট্রন, এগুলো হচ্ছে ইলেকট্রন। আর এটা দ্বিতীয় কক্ষপথে এখানে যদি ইলেকট্রন বিন্যাস করে, তাহলে এখানে 2 আর 1 পাবো। এখানে কি পাবো? 2 1, ইলেকট্রন বিন্যাস করলে 2 1। তাহলে এখানে 2টি ইলেকট্রন আর একটা হলো এই জায়গায়, এটা দ্বিতীয় কক্ষপথে। এইভাবে আমরা লিথিয়াম পাই। তাহলে ইলেকট্রন বিন্যাস এবং মৌলের ধর্ম। এখন মৌলের ধর্মটা আমাদের বুঝতে হলে আরো একটু ডিপলি যেতে হবে। যেমন ধরো সোডিয়াম, এটা সোডিয়াম
এটা হলো মোল, এটা মোলের নাম, একটু এটা মোলের নাম। আর এটা হলো এই প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা, পারমাণবিক পারমাণবিক সংখ্যা। এখন পারমাণবিক সংখ্যা, ধরো সোডিয়াম এটা হলো 11, তারপর হলো ফ্লোরিন, এই ফ্লোরিন এই যে এখানে ফ্লোরিন হলো 9, এখন ফ্লোরিন হলো 9 পারমাণবিক সংখ্যা। এখন ইলেকট্রোবিন্যাস বা মৌলের ধর্ম, এখন মৌলের ধর্মটা আমরা কিভাবে বুঝবো? এই মৌলের ধর্মটা বোঝার জন্য আমি এই দুইটা মৌল নিলাম, এই পরমাণুর সোডিয়ামের 11 এবং ফ্লোরিন 9। এখন এটা যদি আমরা বুঝতে চাই, অর্থাৎ মৌলের ধর্মটা যদি আমরা বুঝতে চাই, দেখো সোডিয়াম, এই আমরা সোডিয়ামের ক্ষেত্রে যদি আমরা কক্ষপথ কথা চিন্তা করি, প্রথম কক্ষপথ সোডিয়াম 2টি ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে 8টি, তারপর তৃতীয় কক্ষপথে 1টি। এখন একটু ইলেকট্রন, এগুলো হচ্ছে ইলেকট্রন, ইলেকট্রন এটা ইলেকট্রন প্রবাহ, এটা ইলেকট্রন প্রবাহ মনে করো, এগুলো ইলেকট্রন প্রবাহ কক্ষপথে ঘুরতেছে। এখন ফ্লোরিনে F, এই ফ্লোরিনের মধ্যে এখানে ফ্লোরিন হলো 9, তাহলে 9 প্রথম কক্ষপথ 2টি ইলেকট্রন প্রবাহ, দ্বিতীয় কক্ষপথে 1 2 3 4 5 6 7। এখন একটু সোডিয়াম কি, যেহেতু দ্বিতীয় কক্ষ একটি ইলেকট্রন, এই সোডিয়াম দ্বিতীয় কক্ষপথ থেকে ইলেকট্রন ছেড়ে দিতে পারবে, ছেড়ে দিয়ে কোথায়, এই ইলেকট্রনটা একে কাকে, ফ্লোরিনকে দিয়ে দেবে। অর্থাৎ ফ্লোরিন, এই সোডিয়াম এই ইলেকট্রনটা ছেড়ে দিয়ে ফ্লোরিনকে দিয়ে দেবে। তাহলে এখানে দ্বিতীয় কক্ষে যদি এই ইলেকট্রনটা এখানে চলে আসে, তাহলে কয়টা হলো, 8টা। আবার যদি, কারণ এই সোডিয়ামের দ্বিতীয় কক্ষপথে একটি ইলেকট্রন, এটা ছেড়ে দিতে চাইবে, কিন্তু ফ্লোরিনের মধ্যে যেহেতু এখানে 7টি ইলেকট্রন আছে, কিন্তু 7টি ইলেকট্রন আছে, তাহলে এটা ছেড়ে দেবে না, এটা গ্রহণ করবে। তাহলে অন্য ইলেকট্রনটা এটা গ্রহণ করবে, ফ্লোরিনে কি গ্রহণ করবে, তাহলে এটা যখন ছেড়ে দেবে আর এটা গ্রহণ করবে। এখন মৌলের ধর্ম অনুসারে মৌল সমূহ স্থিতিশীল হতে চায়। তাহলে কিভাবে স্থিতিশীল? এখন সোডিয়াম যেহেতু এটা ছেড়ে দিচ্ছে, তাহলে এটা ধনাত্মক আধান, তাহলে সমান, তাহলে কি হচ্ছে, সোডিয়াম এই ধনাত্মক আধান, আর একটু এই সোডিয়াম ধনাত্মক আধান, কারণ ছেড়ে দিচ্ছে ইলেকট্রন, এই ইলেকট্রন এটা কাকে দিচ্ছে, ফ্লোরিনকে দিচ্ছে। এখন ফ্লোরিনে কি করতেছে, এটা কেন মাইনাস, কারণ ও গ্রহণ করতেছে। যদি ছেড়ে দেয়া হয় তাহলে ধনাত্মক আধান, আর যদি এটা গ্রহণ করে তাহলে হলে ঋণাত্মক আধান। আমি আবার বলছি, ইলেকট্রন যদি ছেড়ে দেয়, সোডিয়াম যখন ছেড়ে দিচ্ছে কাকে, ফ্লোরিনকে দিয়ে দিচ্ছে, তখন ধনাত্মক, আর ইলেকট্রন যে ছেড়ে দিচ্ছে, এই যে ইলেকট্রন আদান, এই যে আদান, এটা যে ছেড়ে দিচ্ছে, এই জন্য এখানে ঋণাত্মক আদান। তাহলে ফ্লোরিন গ্রহণ করতেছে, আদান ছেড়ে দিলে ধনাত্মক, গ্রহণ করলে ঋণাত্মক ফ্লোরিন। এখন আরেকটু এখান থেকে যদি আসি, আমরা এই দুইটা যখন যোগ করব, সোডিয়াম
আমি আবার একটু লিখতে, সোডিয়াম প্লাস, এটা প্লাস ইলেকট্রন, আর ফ্লোরিন, এটা সোডিয়াম ফ্লোরিন ঋণাত্মক। তাহলে এখানে আমরা সরাসরি পাবো যে সোডিয়াম ফ্লোরাইড আমরা পেয়ে যাচ্ছি। অর্থাৎ এখানে এই যে আদান, তাহলে এখান থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে তারা যে স্থিতি হতে চায়, তাহলে এখান থেকে এখন ইলেকট্রন, তাহলে প্রথম কক্ষপথ দুইটা সোডিয়ামের, এটা সোডিয়াম দুইটা, দ্বিতীয় কক্ষপথ 1 2 3 4 5 6 7 8, ওই যে একটি ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, তাহলে ও গ্রহণ করতেছে, এটা ফ্লোরিন, এই যে ফ্লোরিন 1 2, এখন এখানে ছিল 1 2 3 4 5 6 7, এই ইলেকট্রনটা যখন গ্রহণ করবে, তখন কত 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, এই যে 8টা। তাহলে এখন এই মোল সোডিয়াম এবং ফ্লোরিন স্থিতিশীল, যা স্থিতিশীল। এই যে আমরা বলতেছি যে মোলের ধর্ম, তাহলে এখন সোডিয়াম এবং ফ্লোরিন, তারা সব সময় স্থিতিশীল হতে চায়। এই যে সোডিয়াম ফ্লোরাইড, এটা হলো স্থিতিশীল। তো আশা করি তোমরা আজকে যে মৌলের যে ইলেকট্রন বিন্যাস, কোন মৌলের পরমাণুর যে ইলেকট্রন বিন্যাস কিভাবে বিন্যস্ত থাকে এবং এই যে থাকে, এবং ইলেকট্রন বিন্যাস এবং মৌলের ধর্ম যে কিভাবে হয় সেটা তোমরা বুঝতে পারছো এবং অনুধাবন করতে পেরেছো। তো পরবর্তী ক্লাসে আবার তোমাদেরকে সুস্বাগতম জানিয়ে আমি আজকে বিজ্ঞান বিষয়ের পরমাণু গঠন, মৌলের ইলেকট্রন বিন্যাস এবং মৌলের ধর্ম, এই বিষয় নিয়ে আজকে যে পাঠদান করলাম, তোমাদের সার্বিক এই পাঠদানের কিছু জ্ঞান অর্জিত হোক, এই শুভকামনা করে আমি অধ্যকার আমার পাঠদান এখানে সমাপ্ত করলাম। ধন্যবাদ সবাইকে।